নমস্কার। আমরা বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার যে আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কখনো আমাদের দর্শকরা দেখে থাকেন যে কখনো আমরা কোনো সঙ্গীত শিল্পীকে নিয়ে আলোচনা করি, তেমন কখনো আমরা খেলোয়াড়দের নিয়ে আলোচনা করি, আবার কখনো নৃত্যশিল্পীদের নিয়ে আলোচনা করি। আজকে আমরা আমাদের বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার যে টিম, আমরা আজকে এসে গেছি আমাদের বর্ধমান শহরের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তার নাম হচ্ছে বর্ধমান বন্ধু মহল। সমাজ সেবার কাজে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। আমরা এখানে এই যে সমাজসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যাই বলুন, এই যে আমরা এনজিওর যে এর প্রতিষ্ঠার সঙ্গে থেকে যারা এর সদস্য হয়ে আছেন, যুক্ত হয়ে আছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে একে নিজেদের একটা মানে প্রতিষ্ঠান বলে যারা মনে করে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, সেরকম দুজনকে আজকে আমরা পেয়েছি। আমার ডান দিকে আছেন তুহিন ব্যানার্জি এবং ইনি হচ্ছেন অম্লান কুমার দত্ত। ওনারা প্রতিষ্ঠার সময় থেকে এখন পর্যন্ত এই যে এনজিও বর্ধমান বন্ধু মহল, তাকে যতটা সম্ভব গরিব মানুষের কাজের পরিষেবা দিয়ে তারা এগিয়ে আসছেন। তা আমি এই বিষয়ে ওনাদের সঙ্গে কিছু আলোচনা করব। বর্ধমান টুডের আমাদের টিম, আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব যে ওনারা কতটা কাজ করতে পেরেছেন এবং আগামী দিনে ওনাদের কাজ করার আরো কি কি ইচ্ছা আছে সেই বিষয়ে আমি প্রথমেই তুহিন বাবুর কাছে জানতে চাইবো যে বন্ধু মহল আমরা দেখছি 1979 সালে স্থাপিত হয়েছিল। 1979 সালে স্থাপিত কিভাবে হয়েছিল, আপনারা মানে কারা কারা এর উদ্যোগ নিয়েছিলেন, কিভাবে আপনাদের চিন্তা ভাবনা নিয়ে এটা শুরু হয়েছিল, সেই কথাটা যদি সংক্ষেপে বলেন। নমস্কার, আমি তুহিন ব্যানার্জি। প্রথমে অভিনন্দন জানাই বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়াকে যে তারা এই ধরনের একটা প্রচেষ্টা নিয়েছে, যে বিশেষ করে যারা সমাজসেবক সংগঠন এনজিও তারা কিভাবে কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। যদিও এটা এই ভূমিকাটা নিয়েছে এবং আমারও কিছু সৌভাগ্য হয়েছে ওনাদের অনেকগুলো প্রোগ্রাম দেখা, আমার খুব ভালোই লেগেছে। এই যে খুঁজে 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 বার করা, এটা তো একজন সাংবাদিকদের বড় দায়িত্ব। ডিজিটাল মিডিয়ার ভূমিকা অনেক বেশি। অপূর্ব বাবু আমাকে যে প্রশ্নটা রেখেছেন স্বল্প পরিসরেই বলে দেওয়া দরকার আপনাদের প্রতিষ্ঠার সময়কার। হ্যাঁ, সেটা স্বল্প পরিসরে। যে আমরা আমাদের বয়স তখন 18-19 বছর, আমরা বেশ কিছু বন্ধু বান্ধব একসঙ্গে থাকতাম, যে সেই বয়সে যা হয়। কিন্তু আমাদের ভূমিকা যেটা ছিল, যেটা যে আমাদের সামাজিক কিছু কাজকর্ম করার দরকার আছে। তো আমরা একটা স্টাডি সার্কেল বলে একটা পড়া একটা জায়গা করেছিলাম, যে বিভিন্ন, সেটা উত্তর ফটকে কি, হ্যাঁ, সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন পথিত যশায় পরম মানুষদের জীবনী পড়া। এখান থেকে আমরা উদ্বুদ্ধ তো হয়েইছিলাম ছোটবেলা থেকে। সেই সময় নিজেরা ঠিক করলাম না, আমাদের কিছু সমাজের জন্য দায়িত্ব থেকে যায়। যদিও ওই বয়সটা খুব ইম্পর্টেন্ট বয়স, কিন্তু আমরা এই দিকেই ঝুঁকেছিলাম এবং আমরা প্রায় 25-30 জন বন্ধু বান্ধব সেই সময় সমকালীন বন্ধু বান্ধব তারা মিলে তৈরি করলাম এরা মহল তৈরি করার, যে মহলটা নাম হবে বন্ধু মহল, এবং সেটা বর্ধমান বন্ধু মহল। যারা ছিল ওই যে আপনি 25-30 জন বললেন, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে আসবে না, কিন্তু কয়েকজনের নাম যারা ছিল 100% মনে থাকবে, কারণ আমরা তো একসঙ্গে তো বড় হয়েছি। আমি, আমার পাশে রয়েছে অম্লান দত্ত, উনিও প্রথম সময় থেকে একদম প্রতিষ্ঠা থেকে, ধীরেন ঘটক প্রতিষ্ঠা সময় ছিল, স্বপন ঘোষ, শিবকুমার সাহা, এরকম ভাবে অনেকেই, যারা এখন অনেকে মারা গেছেন তারা নেই। 30% আমরা এখন বেঁচে আছি, 70% তারা আমাদের ছেড়ে দেবলোকে চলে গেছেন। তার জন্য আমাদের ক্ষতিও হয়েছে আমার কাজের ক্ষেত্রে। তো এইসব নিয়ে শুরু করেছিলাম, তারপর চলছে, এখনো 40 বছর এটা হয়ে গেল বয়স। এটা প্রথম সময় অনেকজনকে নিয়ে শুরু করেছিলেন ঠিকই, তার মধ্যে হয়তো কেউ বেশি সক্রিয় থাকে, কেউ হয়তো এমনি সমর্থন দিয়ে যায়, কেউ হয়তো আর্থিকভাবে সহযোগিতা করে, কিন্তু উদ্যোগটা কাদের বেশি ছিল সেই সময়? উদ্যোগটা আমাদের ছিল, আমার ছিল, অম্লানের ছিল, ধীরুর ছিল, শিবুর ছিল, স্বপনের ছিল, এদের তো ছিল, শৈলদার ছিল, শৈল ঘোষ ছিল, এদের সবাইকে উদ্যোগটা আমাদের সবচেয়ে বেশি ছিল। বিষ্ণু ছিল, স্বপন ছিল। প্রথম দিকে কি ধরনের এই কাজ, মানে সমাজের পরিষেবা কি ধরনের কাজ নিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, প্রথম কাজ আমরা শুরু করলাম সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে। আচ্ছা।
কারণ তখন বর্ধমান শহরে কোনো প্রাইভেট ব্লাড ডোনেশন ক্যাম্প হতো না, হাসপাতালে একমাত্র ব্লাড ডোনেশন করা হতো। এটা আপনি কত সালের কথা বলছেন? এটা আমি বলছি 80-তে তো আমরা ব্লাড দিলাম, শুরুয়াতটা 79-তে। আচ্ছা, আমি ঠিক করলাম, আপনি প্রশ্ন করেছেন আমরা কি কি হবে প্রথমে শুরু করেছিলাম। আমরা শুরু করলাম ব্লাড ডোনেট করব। আমাদের সঙ্গে যোগাযোগ হলো ডক্টর মানস ভট্টাচার্য, তিনি বর্ধমান হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের কাজকর্ম দেখে খুব অভিভূত হলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, নিয়ে বললো হ্যাঁ তাহলে হবে, কিন্তু বর্ধমান হাসপাতালে গিয়ে ব্লাডটা দিতে হবে। তখন এই পরিষেবাগুলো ছিল না নিয়ে আসা, অন্য কোনো প্রাইভেট ব্লাড ব্যাংক ছিলই না। আমরা 1980 সালে প্রথম ব্লাড দেওয়া শুরু করলাম পরিজন, এবং আমাদের এখানে বসিউরে আছে টঙ্কা সুপারের সার্টিফিকেট আছে 80 সালে 81 সালে। তখন তো হাসপাতালে গিয়ে ব্লাড দিতে হতো আমাদের, এই একসঙ্গে গিয়ে ব্যাচ ব্লাড ডোনেশন করতে আরম্ভ করলাম। আর হাসপাতাল থেকে ডক্টর মানস ভট্টাচার্য আমাদের বললেন, এমন হয় অনেক সময় হাসপাতালে পেশেন্ট ভর্তি হয়েছে, ব্লাড পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আমাদের ফ্লাইং অবস্থায় ছিলেন, ব্লাড দিয়ে আসতে হবে। আপনাদের ফোন করলে আপনারা তাকে পাঠান? হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টিং ইজ দ্যাট যেটা হয় না, আমরা সেই সময় শুরু করেছিলাম অম্লান নিজেই। অম্লানের বডি ওয়েটে আসছিল না ওজন, ও তো 47 কেজি বডি ওয়েট ছিল না, ও একটা কোমরে ইট বেঁধে ওজনটাকে বাড়িয়ে ব্লাড দিয়ে এলো। আমরা এক একজন 3 বার 4 বার করে মাসে ব্লাড দিয়েছি, বছরে ব্লাড দিয়েছি। হাসপাতাল থেকে চলে আসতে, এটা তো সরকারের যে ব্লাড দেওয়ার নিয়ম, যে এই এই ক্রাইটেরিয়া থাকে, সেইটা মেনেই তো রক্ত দেওয়াটা একদম 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 একদম। কিন্তু আমাদের সবাই দিচ্ছি, ও পারছে না, মানসিক কষ্ট, ওটা মানসিক যন্ত্রণা পাচ্ছে, তার শারীরিক যদি কোনো অসুবিধা সেটা ডাক্তারকে দেখিয়ে দিচ্ছি আমরা, কিন্তু মানসিক যন্ত্রণা থেকে এটা নিতে পারছে না, যে আমাদের ব্লাডটা আমাকে দিতে হবে, দিতেই হবে যেভাবে হোক। খুব ভালো কাজ দিয়ে শুরু করেছিলেন, আমরা সেই সময়কার কাজ শুনবো, কিন্তু সেটা শোনার আগে বর্তমান সময় আবার একটু চলে আসবো। বর্তমান সময়ে আপনারা স্বাস্থ্য পরিষেবা বিষয়ে কি কাজ করছেন এখনকার সময়? আমরা তো স্বাস্থ্য দিয়ে শুরু করলাম, রক্তদান তো স্বাস্থ্যেরই ব্যাপার, সেইগুলো আবার পরে শুনবো। এখন বর্তমান সময়, এখন বর্তমানে যে আপনি যেখানে বসে আছেন, এর একটা ডাক্তারের চেম্বার, এই জাস্ট একটু আগে ডাক্তার ছবি মাইতে ছিলেন, উনি চলে ফ্রি, এইটা আমরা চালাই। এখানে সব জিনিসপত্র দেখছেন, বেড আছে, এভরিথিং আছে। আমাদের দিদি রয়েছেন, তিনি নার্স, তিনি আমাদের কোঅপারেট করেন ডাক্তারের সঙ্গে। আমাদের এখানে ডাক্তার বসেন সপ্তাহে 2 দিন। বর্ধমান হসপিটালের প্রফেসর ডক্টর সুশীল মুর্মু, তিনি এখানে বসেন সোমবার। প্রতি রবিবার কোনো মানে ফিজ নেওয়া হয় না এখানে? কি ধরনের নেওয়া হয়? টাকা নেওয়া হয় কি রুগীদের কাছ থেকে? না, পেশেন্টের কাছে ফ্রি। আমরা খালি 20 টাকা আমরা একটা রেখেছি, সেটা ওই চা জল ডাক্তার দেওয়ার জন্য, ফ্রি, বিনামূল্যে এখানে সব হয়। খরচ আমাদের যা খরচ, সে খরচটা আমরা, প্রশ্ন হবে তার খরচ কিসে হচ্ছে, কি করে, সে প্রশ্নটা পরে আসছে। আচ্ছা, ওকে, আচ্ছা। এই বর্তমান সময়ে আপনাদের স্বাস্থ্য বিষয়ে তো এইটা আছে, তাছাড়া বর্তমান সময় আপনাদের আর কি কি মানে কাজ আছে? আর কাজ হচ্ছে, আমরা বছরে একবার খুব বড় করে কম্বল দান করি, খুব বড় করে, এবং বছরে একবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যেটা এ মাসেই আছে, এপ্রিলে 28 তারিখ। আচ্ছা, এখানে প্রত্যেক বছরের ব্যাপার এটা। এইটা হচ্ছে। আর স্বাস্থ্য এইগুলোর উপর দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে আমাদের ব্লাড তো আমরা দিই, সেগুলো তো সিস্টেম যারা আসে। আমরা অক্সিজেন সিলিন্ডার কিনেছি 4টে, সে অক্সিজেন সিলিন্ডার আমরা এখানে রয়েছে, অক্সিজেন সিলিন্ডার আমরা দিই মানুষকে। এই অক্সিজেন সিলিন্ডারের কথা আপনারা যখন বললেন, তখন একটা কথা মনে আসছে, সেটা হচ্ছে করোনা 21 যখন ওমিক্রন নাকি একটা করোনা এসেছিল, যখন অক্সিজেনের খুব ঘাটতি দেখা গেছিল, সেই সময় মনে হয় আপনারা এই অক্সিজেন সিলিন্ডার কিনে পরিষেবাটা দেওয়া শুরু করেছেন, তাই তো? একদম একদম। এইটা খুব একটা ভালো কাজ করেছিলেন সেই সময় 2021 সাল থেকে। এইটা আপনারা অনেক মানুষের তখন উপকার হয়েছিল। আমি অম্লান বাবুর কাছে জানবো যে আপনিও তো পুরনো সময়ে ছিলেন, উনি যেটা বললো রক্তদান শিবির করেছিল, সেই সময় যখন আপনারা শুরু করেছিলেন, আপনাদের বয়স অনেক কম ছিল, আর কি কি কাজ করেছিলেন? দেখুন, আমরা এই অনুপ্রেরণাটা পেয়েছিলাম একটা ফকিরচন্দ্র রায় যে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, উনি আমাদের প্রেরণা দিয়েছিলেন, এবং উনি আমাদের 1900 সময় থেকে উনি আছেন আমাদের। আমরা তো রক্তদান করেছি বহুবার,
সেটা আপনাদের অন রেকর্ড বলে দেবে আপনাদের যে আমরা কি কত প্রতি বছর কিভাবে রক্তদান করে এসেছি। এবং অনেক সময় ভলেন্টারি হয়তো পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশনে আছে, তিনি বললেন যে আপনার হাসপাতালে রুগী দিয়ে হসপিটালে কল করেছি, আমরা দিয়ে আসতাম। এছাড়া আমরা কোভিড পিরিয়ডে প্রচুর লোককে খাদ্যশস্য, বইপত্র থেকে আরম্ভ করে যাবতীয় সেটা আসবো, কিন্তু শুরুর সময় আপনার কাছে চলে যাই। শুরুর সময় আপনারা বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার অনুষ্ঠানও করেছিলেন, যেহেতু এটা এনজিও সব রকম অনুষ্ঠানই করতে পারে, সেটা করেছিলেন হয়তো 80-85 এরকম সময়। সেই সময়কার সেই ঘটনাগুলো যদি কিছু ঘটনা আমাদের যেটা এটা তো সাংস্কৃতিক পার্ট হয়ে গেল। সাংস্কৃতিক পার্টে আমরা একটা অল ইন্ডিয়া বেসিস আমরা অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা, এটা প্রত্যেক বছর রাজ্য স্কুলে আমরা করতাম। প্রতি বছর আমরা প্রায় 1200, 1400, 1500। সেটা কত সালের কথা? এটা আমরা বলছি পর থেকে 84, 85, 86, 87 পরপর করে গেছি আমরা এগুলো। এইগুলো বন্ধ হয়েছে কখন? না, বন্ধ ওইভাবে নয়। আমরা যখন আবার আমাদের মূল স্রোতে ফিরে এলাম, হেলথ ওরিয়েন্টেশনে, তখন ওরা ধীরে ধীরে কমতে আরম্ভ করলো, বন্ধ একবারে হয়ে যায়। খেলাধুলার ব্যাপারেও তো আপনাদের কিছু সেই সময়? অবশ্যই সেটা অবশ্যই। আমাদের নিজস্ব টিম ছিল, ক্রিকেট টিম, ফুটবল টিম, বন্ধুমহলে। আমরা প্রচুর ট্রফিও পেয়েছি, প্রচুর কম্পিটিশন আমরা রেখেছি। এবং সর্বোপরি যেটা আমরা করেছিলাম, যেটা খুব মানুষের কাছে ভীষণ একটা যেটা মূলত হচ্ছে আমরা সেই সময় ইন্ডিয়ান টিম, প্রায় ইন্ডিয়ান টিম, মোহনবাগানের ফার্স্ট রেলেভেন্ট টিমটাকে নিয়ে এসে আমরা রানীর মাঠে একটা প্রদর্শনী খেলা করেছিলাম। সেটা বন্ধুমহল নাম দিয়ে ভার্সেস বর্ধমান ডিস্ট্রিক্ট ডিএম সাহেব ওপেন করেছিলেন সেই সময়কার দিয়ে। এটা রানীর মাঠে আমরা করেছিলাম, পুরো প্যাক স্টেডিয়াম। এই প্রথম মনে হয় বর্ধমানে একটা স্টেডিয়ামে পুরুষ এবং মহিলারা একসঙ্গে বসে ওরকম একটা উত্তেজনামূলক একটা প্রতিযোগ খেলা সেটা তারা দেখেছেন স্টেডিয়ামে বসে। আচ্ছা, মাঝখানে এই যে আপনারা সেই সময় এত উদ্যোগ নিয়েছিলেন, এত রকম করেছিলেন, মাঝখানে কি বন্ধু মহলের একটু প্রতিবন্ধকতা এসেছিল, বন্ধ হয়েছিল কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য, এরকম কি একটা কিছু হয়েছিল? না, ওইভাবে না। হ্যাঁ, প্রশ্নটা ঠিকই যে এই বন্ধটা হয়েছিল অনেকগুলো কারণে। যা প্রথম কারণ, যেমন সংক্ষেপে যদি বলেন। প্রথম কারণ হচ্ছে আমি নিজে অভিনেতা, আমি কলকাতা চলে গেলাম, ওদের সময় দিতে পারলাম না, প্রথম কারণ। 2 নম্বর কারণ, অমলান নিজে পড়াশোনা নিয়ে থাকে, বাচ্চারা ওইসব মিলে ব্যস্ত হয়ে পড়লো। তারপরে আরেকটা কারণ হচ্ছে ধীরেন ঘটক, ভীষণ একদম স্ট্রং একটা মেম্বার, সে তার চাকরি নিয়ে আমরা তো বাচ্চা বয়স শুরু করেছিলাম, তো যার জন্য তাদের সময়টা কমে গেল অনেক, যে এই বন্ধুবান্ধবের জন্য দেওয়া। এইটা এমন একটা কাজ বলে আমরা এত বছর ধরে করে বুঝতে পেরেছি 24 আওয়ার্সের জব। মাঝখানে আবার কিছুদিন একটু ঘাটতি, আপনাদের কাজে ঘাটতি আসার পর আবার নতুন করে কত সাল থেকে নতুন উদ্যমে আবার শুরু করলেন? এর কত সাল না, এটা তো চলছে। এই এখন যেটা দেখছেন যে এই যে কনস্ট্রাকশন নতুন করে, ঘর কনস্ট্রাকশন, আমাদের টালি ছিল, আমাদের পয়সা ছিল না, আমাদের এখনো কোনো পয়সা নেই। আমরা মনে হয় প্রথম একজন এনজিও সংস্থা আমরা যারা কোনো চাঁদা তুলি না 1 টাকা। এলাকায় কোনো মানুষের বাড়িতে, কোনো দোকানে আমরা এই 10-12 জন ছেলে যা ঠিক আছি, যারা বেঁচে আছি, তারা নিজেরাই চালাচ্ছি, নিজেদের পয়সা দিয়ে চালাচ্ছি। আমরা না সরকারের কোনো পয়সা পাই, না আমরা কোনো চাঁদা তুলি। চাঁদার ব্যাপারটা আমি আসছি, তার আগে বর্তমান সময় আপনাদের এখানে মনে হয় কিছু সাহিত্য নির্ভর কিছু অনুষ্ঠান হয়, যেটা কবিতা পাঠ, গল্প, এই পোর্শনটা, এই বিভাগটা কি রকম ভাবে হয়? এই বিভাগটা সপ্তাহে 1 দিন বসা হয়। সপ্তাহে 1 দিন? সপ্তাহে 1 দিন বসা হয়, সপ্তাহে 1 দিন আলোচনাটা হয়, কে কি লিখেছে, কে কবিতা, কবিরা আসেন। হ্যাঁ, কবিরা আসেন। এটা আপনাদের সংস্কৃতির দিকে একটা পার্ট। হ্যাঁ, অবশ্যই একটা পার্ট। উনি যেহেতু এখানে ট্রেজারার আছে আমাদের পাশেই, আমি ট্রেজারারে যে কোনো এনজিও বা যে কোনো ক্লাব পরিষেবা আপনি যত বাড়াবেন, যত মানুষের হয়ে কাজ করবেন, অর্থটা তো একটা দরকারি হয়। এই যে আপনাদের এই এত সব কাজ করতে গিয়ে আর্থিক ব্যাপারটা কিভাবে সামলান?
আর্থিক ব্যাপারটা আমরা সামলাই, নিজেরা তো প্রতি মাসে একটা করে সাবস্ক্রিপশন দিই, প্লাস কিছু ব্যক্তি আছে আমাদের যারা হেল্প করে, আমাদের কেউ 500 কেউ 1000 টাকা করে হেল্প করে এই সমাজ কল্যাণ সংস্থার জন্য। যেমন তাদের মধ্যে কেউ কেউ আছে, আমি বলি এই যে আমাদের যে এনজিওটা চলছে তার বাবার নামে, ওখানে সাধু আছে, সাধু ফার্মেসি আছে বড় বাজারে, ওর ভালো নামটা কি রে, দুবাই ভালো নাম একটা আছে তো, দুবাই আছে। নতুন বাজারে দু একজন ব্যবসাদার আছে, সেটা আমাদের ক্লাবের মেম্বারও আছে, প্লাস প্রতিষ্ঠা থেকেও তারা আছে। আপনাদের এখন সদস্য মানে কতজন? আপনাদের আজীবন সদস্য না এমনি সদস্য? আজীবন সদস্য কিছু আছে, এমনি কিছু কিছু সদস্য আছে, গোটা 60-70 জন আছে। আপনাদের সদস্য হওয়ার নিয়ম কি আছে? সদস্য নিয়ম হতে হলে তাকে অন্তত সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রেখে সোশ্যাল অর্গানাইজেশন আকৃষ্ট হতে হবে, এবং সোশ্যাল যে সমস্ত কাজগুলো আছে সেখানে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, মনের তাগিদাতে তারা আসবে গরিব দুঃখী মানুষের সেবা করার, পাশে দাঁড়াবার জন্য, সমাজের যাতে একটু যারা নিচু স্তরের লোক তাদের একটু সাশ্রয় করে দেওয়া যায়, তারা যাতে উজ্জীবিত হয়, যে না আমরা প্রেরণা পাই যে এই জায়গায় যাচ্ছে। যেমন আমাদের এখানে ডাক্তাররা আছে, সপ্তাহে তারা তো আসছেন, তারা দেখাচ্ছেন, খুশি হচ্ছে, চলে যাচ্ছেন, খোঁজ খবর নেন, তারা এসে আমাদের পাশে থাকে। আর আপনি ট্রেজারার, এটা তো আমি জানালামই। আমি তুহিন বাবুকে জানতে চাইবো যে আপনি যখন শুরু হলো, তারপরে আপনি কি পদে আপনাকে আপনার সদস্যরা এনেছিল, বর্তমানে আপনি কি পদে আছেন? তখন ওই আপনার তো ঠিকই বললো যে ফকির বাবু আমাদের মাথার উপর ছিলেন, এবং তখন আমাদের অনিমা রায়, তিনি একজন সমাজসেবী মানুষ, তিনি ডিএমএ সেক্রেটারি ছিলেন, তো তিনি আমাদের সভাপতি ছিলেন বন্ধু মহলের। তারপরে আপনি হ্যাঁ, আপনি কত সালে সভাপতি হয়েছিলেন? আমি এই অত অনেক বছর আগে। আপনি যখন সভাপতি হয়েছিলেন তখন সম্পাদক কে ছিলেন? স্বপন ঘোষ। আচ্ছা, আর পরবর্তী সময় এখন সভাপতি কে আছে? এখন প্রফেসর কিশোর মুখার্জি। আর আপনি এখন সবার অনুরোধে? হ্যাঁ, কারণ কিছু মানুষকে জায়গা ছাড়তে হবে। আপনি বর্তমানে সহসভাপতি রয়েছেন, এখন সম্পাদক কে রয়েছেন? এখন সম্পাদক দেবজিৎ রাউত। এইবার এটা আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি অ্যাক্টে আপনাদের তো রেজিস্ট্রেশন করেন? হ্যাঁ, প্রথম আছে। হ্যাঁ, অবশ্যই। এটা কত সালে করেছেন? এটা 79 সাল থেকে। হ্যাঁ। এর যে সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশন করে যে নিয়মগুলো, যে এইগুলো মিটিং করতে হবে, এই মিটিং করতে হবে, এতজন কোরাম হতে হবে, সেগুলো কি আপনারা সব আমরা করি? কিরকম ভাবে করেন? কতগুলো মিটিং হয় আপনার? যা সিস্টেম আছে আমাদের, 3 মাস অন্তর একটা আমরা বসি এক্সিকিউটিভ মিটিং, আর বছরে একটা সাধারণ সভা। একদম এজিএম বলা হয়। সেখানে আপনাদের নিয়ম 1/3 মেম্বার থাকতেই হবে, সেটা কি আপনারা ফলো করেন? একদম 1/3 তো থাকে, বেশি থাকে আমাদের এখানে। এইবার আপনারা স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করছেন, আপনাদের সীমিত সামর্থ্য মতো স্বাস্থ্য নিয়ে আপনাদের প্রতিষ্ঠান শুরুর সময় স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এখনো স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। এইখানে যদি আপনাদের একটা অ্যাম্বুলেন্স আপনারা পান, কেউ আপনাদের ডোনেট করে বা কোনো জায়গা থেকে যদি আপনারা পান, আপনাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ এটা পেলে আরো কিছু মানুষকে কম পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারবো? আপনাদের মনে কি এরকম কোনো ইচ্ছা আছে? ইচ্ছা নিশ্চয়ই আছে, এবং মাঝখানে আমরা এই নিয়ে আলোচনায় বসেছিলাম, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা ভেবে দেখেছি একটা গাড়ি মেনটেনেন্স যা কস্ট, ড্রাইভারের যা কস্ট, স্যালারি যাকে বলে, এবং টোটালটা আমরা মানতে পারবো না করতে। যে অ্যাম্বুলেন্স দেবে তাকে পুরো দায়িত্ব নিতে হবে, আমরা ওটাকে অপারেট করতে পারি। বিভিন্ন পেশেন্ট আমাদের এখানে আসেন যারা, সেসবগুলো আমরা যোগাযোগ করে গাড়িটা পাঠাতে পারি, তাদের পরিষেবাও দিতে পারি, আমরা পরিশ্রম করতে পারি, সময় দিতে পারি, এগুলো আমরা পারি। মানে যে ডোনেট করবে, ধরুন XYZ, হ্যাঁ, তাকে কি দেখতে হবে বলছেন আপনারা? তাকে দেখতে হবে মানে কি, সে ড্রাইভার ঠিক করে দেবে না? আপনারা তো একটা মিনিমাম খরচা নেবেন নিশ্চয়ই। সে মিনিমাম খরচাতে গাড়ি মেনটেন্স করে ড্রাইভারের টাকা উঠবে না, কারণ আমাদের এটা সম্পূর্ণভাবে ফ্রি। কোনো না, আপনাদের অ্যাম্বুলেন্স নিলে যে সম্পূর্ণ ফ্রি করতে হবে এরকম তো কথা নেই। বাজারে তো সুযোগ বুঝে অনেকে অনেক রকম ভাবে অ্যাম্বুলেন্সের টাকা তাকে জোগাড় করে দিতে হয় অনেক বেশি। আপনারা মিনিমাম যেটুকু খরচা সেটুকু মিনিমাম, এটা কারেক্ট বলেছেন আপনি। বিষয় হচ্ছে যে যখন এই প্রসঙ্গটা আমাদের তরফ থেকে যাবে যে একটা মিনিমাম কস্টেই, তেলের খরচে, মেনটেন্যান্সে, ড্রাইভারের মাইনে আছে, রোড ট্যাক্স আছে, এগুলো দিতে হবে, তখন অনেক বহু মানুষেরই প্রশ্ন হবে তারা এটা ব্যবসায় নেবে বন্ধু মহল।
না অন্য এগুলো তো অ্যাম্বুলেন্স, এগুলো হয়, এগুলো হয়। অনেকেরই তো এনজিও বা ক্লাবের অনেক অ্যাম্বুলেন্স আছে। যেমন ঠিক তো, অনেক এনজিও বলা ভুল হবে, 95% এনজিওই বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে, 95%। আমি কারো নাম বলতে চাইছি না, ভারত বিখ্যাত, ইন্টারন্যাশনালি তারা বিখ্যাত এনজিও, তাও কারোর নাম বলতে চাইছি না, কাউকে ছোটও করছি না, তাদের গুলো তো চলে এইভাবেই। বিদেশি ফান্ড আছে, দেশের ফান্ড আছে, কর্পোরেট ফান্ড আছে। অদ্ভুত কি জানেন, যে আমাদের যে সিএসআর আছে, এলপিজি 12 নীতি আয়োগ সব আছে, এই এত বড় বড় ব্যবসায়ী, আমরা অনেক ব্যবসায়ীকে অ্যাপ্রোচও করেছি বহুবার, কিন্তু আপনারা তো ট্যাক্স এক্সামশনে যাবেন, আপনারা যা কাজ করে আপনারা এসে দেখে নেবেন, আমাদের বসিয়ে আছে, পেপার আছে, সার্টিফিকেট আছে, কেউ এগিয়ে আসেনি। বড় অদ্ভুত। তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে, বা বন্ধু ভালো কাজ করে, কিন্তু কিন্তু কেউ আমাদের ফান্ডিং এ এটা, হ্যাঁ এটা করুন, এটা ভালো জিনিস, এটা করতে পারে। কিন্তু শুধু তো চাঁদা নিয়ে হয় না, নিজস্ব কিছু রোজগারের সোর্স তৈরি করতে হবে। একদম, কি একদম। আপনাদের কিছু পরিকল্পনা আছে? পরিকল্পনা, রোজগার না থাকলে ব্যবসা, আমাদের ব্যবসায় কোনো পরিকল্পনা থাকলে করা যাবে না তো। ব্যবসা বলতে অনেকের কিছু বিল্ডিং তৈরি করে নেয়, তাতে হয়তো বিভিন্ন মিটিং ফিটিং এ ভাড়া দেয়, কেউ বিয়ে বাড়ি পারপাস, বা এই ধরনের কিছু মানে প্রজেক্ট যদি আপনাদের চালাতে হয়, নিজস্ব যদি ইনকাম না থাকে, আপনারা পরবর্তীকালে বড় বড় আপনাদের যেটা ইচ্ছা আরো কিছু কাজ করার, সেটা করতে গেলে তো এটা তো ঘটনা। এই আপনার এই চিন্তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি। এটা নিয়ে বারবার আমরা নিজেরা আলোচনা করে মাথা টোকাটুকি করি যে আমরা কতদিন চালাতে পারবো না পারবো। এটা সত্যি খুব দুশ্চিন্তার বিষয়। আপনার কিন্তু আমরা পারবো না, এটা ঘটনা বলতে পারি, আমাদের অর্থ নেই, এটা দোতলা করতে পারি, আমরা পারবো না, আমরা বাথরুম করতে পারিনি অর্থের জন্য, ডাক্তাররা বাইরে যায়। আপনারা দীর্ঘদিন ধরে আছেন, আপনাদের খুব কম বয়স থেকে আছেন, 1900 কেউ আছেন 79 সাল থেকে, 79 থেকে, কেউ 80, কেউ 85 থেকে আছেন। পরবর্তী সময় ইয়ং জেনারেশন বা কম বয়সী ছেলেমেয়েরা কিছু আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে না, শুধু আপনারাই রয়েছেন বয়স্ক? না, নিশ্চয়ই যুক্ত হয়েছে, তারা ইয়াং ছেলেমেয়েরা নিশ্চয়ই যুক্ত হয়েছে, কিন্তু তারা এখনো মানসিকভাবে অতটা তৈরি হয়। আপনাদের সঙ্গে মহিলা সদস্য, তাদের যোগদান কতটা আছে? আমাদের এখানে প্রায় 10-12 জন মহিলা আছে। তাদের উৎসাহ যোগদান কেমন? হ্যাঁ, খুব ভালো পারে। এই তো 28 থেকে কম আমাদের রক্ত দেবো, সব থাকবে, এবং মহিলারা ব্লাডও দেবে, প্রত্যেকবার মহিলারা ব্লাড দেয় এখানে আমাদের। এইবার যেটা একটু কম খরচায় হয়তো করা যায়, যার জন্য যেমন সমাজ সচেতনতার বিষয়, বিভিন্ন জায়গায় মাদক নিলে যে কি ধরনের ক্ষতি হয়, এই প্রচারগুলো লিফলেটের মাধ্যমে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে গরিব ঘরের ছেলেরা একটু ঘোরাঘুরি করে, ইয়ে করে, সেই সব জায়গায় কি মাদকের ক্ষতিকারক দিকগুলো প্রচার করা বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে? ভীষণ বড় কাজ, এটা হওয়া উচিত, হওয়া উচিত, এরকম প্রচুর কাজ আছে হওয়া উচিত, কিন্তু আমরা পারি না, আমাদের অর্থ বলের জন্য। ইচ্ছা আমাদের প্রচুর আছে, এবং অনেক কিছু কাজ আমরা করতে পারি, যে আমাদের মানসিক দৃঢ়তা আছে, আমরা এরকম ইউনাইটেড কাজগুলো করতে পারি, কিন্তু আমরা এইটা ছাড়াতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ফ্রিতে ডাক্তারখানা চালাতে খুব হিমশিম খাচ্ছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের আরো থেকে, সেটা নিয়েও দুশ্চিন্তা এখন থেকে আছে, অনেক খরচ আছে, সেটা ব্লাড ডোনেশনের খরচ হয়, সেগুলোর বিষয়ে জোগাড় আছে। এই যে কম্বলটা দিই ডিসেম্বরে, তা আরো খরচ হয়, সেগুলো এটাই পেরে উঠছি না, এখন এগিয়ে আসছে না আমার কাছে। আমার করোনার পিরিয়ড, যেটা 2020-21 আপনারা তো অনেক কাজ করেছেন, সেই সময় অর্থটা কোথা থেকে পেয়েছেন? সেই অর্থ আমরা নিজেরা পকেট থেকে দিয়েছি। আর ওই যে বললো 2-4 জন আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের খুব ভালোবাসেন, আমাদের কাজটাকে সম্মান করেন, তারা গিয়ে হয়তো ও গেল, আমি গেলাম, বা এরা কাজটা আমাদের আছে, এই 70,000 টাকা খরচা আছে, তো কি করা যায়, বল ঠিক আছে 2,000 টাকা। আপনাদের যে এইভাবে অক্সিজেনের জন্য আপনারা যেটা দেন, সেটা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? মানুষ যোগাযোগ করে, এসে মানুষ জেনে গেছে সব, এখানে যত প্রচুর পেশেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে, যারা অক্সিজেন করতে না পেলে এখানে পাবো, এই তো পেছনে পড়ে আছে, আমরা পেছনে দেখাতে পারি না, ঠিক আছে, পেছনে আছে, না না আমরা জানি। হ্যাঁ, তো এই সিলিন্ডার তখন আমরা দিই, কিন্তু সেক্ষেত্রে কি হয়, আমরা দুটো পয়েন্ট অফ অক্সিজেন সিলিন্ডার দিই। এক হচ্ছে ডাক্তার সার্টিফিকেট, ডাক্তার এটা লাগবে, ওই কাগজটা আমার দিতে হবে, আধার কার্ড যে নিয়ে যাচ্ছে তার আধার কার্ডটা দিয়ে যাবে, আর ভর্তি অক্সিজেন সিলিন্ডার আমরা দেবো, সবকিছু সব রেডি করে দেবো, আর রোজ 50 টাকা করে আমাদের দিতে হবে। আর যখন সিলিন্ডার ফেরত দেবে, সিলিন্ডারটাকে ফুল গ্যাসটাকে ফিল আপ করে দিতে হবে। মাঝরাত ইয়েতে কোন মানুষের অক্সিজেন দরকার হলো, অক্সিজেন নেই,
সিলিন্ডারটা অক্সিজেন এতে কি বাইরে যে অক্সিজেন না হয় তার থেকে এখানে অনেক কম পড়ে? অনেক কম, মোস্ট অফ ফ্রি এটা। এই ধরনের পরিষেবা আগামী দিনে কি ধরনের মানে হ্যাঁ কি ধরনের ইচ্ছা আছে? মানে এই স্বাস্থ্য বিষয়ে যে আপনাদের পরিষেবাগুলো রয়েছে, এখানে ডাক্তারবাবুরা দিচ্ছে বা আপনারা অক্সিজেন সিলিন্ডার দিচ্ছেন, এইরকম কিছু পরিষেবা বৃদ্ধি করার কি পরিকল্পনা? বাড়ানোর বিষয় কি আছে? আমরা খুব চেয়েছিলাম যে অনেক মানুষকে, দুস্থ মানুষদের অনেক মেডিসিনটা দেওয়ার, কিছু মেডিসিন দেওয়ার, সেটা আমরা জোগাড় করতে পারছি না। যেমন আরেকটা হচ্ছে, আমি যে প্রশ্ন করেছি তার উত্তর, যেমন প্যাথোলজিক্যাল ব্যাপারগুলো, ডাক্তার এখানে দিলেন এই পরীক্ষা, আমরা বহু প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি খোঁজ বাগানে গিয়ে, যে অন্তত আমাদের 10টা করে পেশেন্টকে ফ্রি করে দিন, এইটা অন্তত খুব বা কিছু কম দিন, বা হয়তো বলছে 40% কম নিচ্ছি তো, আরে সে তো সবাই নিচ্ছে, সেটা আমার লাভ দেখি হলো। এইগুলো কিন্তু কেউ করতে চাইছে না, ইচ্ছা করলে করতে পারে, কিন্তু আমি এটা আমি বলতে চাইছি না, করছে না তা নয়, কোথায় করছে আমি সেটাও আমি আপনারা নিজেরাই খুঁজে বুঝতে পারবেন। না কিছু কিছু এনজিও নিশ্চয়ই ভালো কাজ করছে, কিন্তু তার মানে এই নয় যে সব এনজিও খুব ভালো কাজ করছে, কিন্তু কিছু কিছু এনজিও ভালো কাজ করছে, আর কিছু কিছু এনজিও অবশ্যই কি কাজ করে সে তো আপনারাও খোঁজ রাখেন, আমরাও রাখি। অবশ্যই কাজের থেকে প্রচারটা বেশি করে, কিন্তু যতটা তারা প্রচার করে ততটা কাজ হয় না, হয়তো খতিয়ে দেখলে জানা যাবে, কিন্তু কিছু কিছু এনজিও আছে কাজ করে, ভালো করে। তা বর্ধমানে আপনারা একটা এনজিও, আরো কিছু কিছু ভালো ভালো এনজিও আছে, আপনারা কি কোনো কোনো প্রোগ্রাম যৌথভাবে তাদের সঙ্গে, যারা সত্যি যেসব এনজিও কাজ করে সমাজে, যৌথভাবে কিছু কাজ করতে পারেন? মানে যৌথভাবে মানে আমরা যেটা করি, সেটা বিশেষ করে এই ব্লাড ডোনেশন ক্যাম্প গুলোতে আমরা ওদের নেমন্তন্ন করি, আমন্ত্রণ জানাই, যারা এই কাজ রেয়ার গ্রুপকে আমরা আমন্ত্রণ জানাই, এরকম তারা আসেন। না কিছু কিছু ক্লাব আছে, যেমন কিছু ক্লাব আপনারা দেখলেন এগুলো একটু সচ্ছল ক্লাব, কোনো একটা প্রোগ্রামে তাদেরকে যুক্ত করে নিয়ে হয়তো কাজটা করলেন, তারা কিছু আর্থিক সহযোগিতা করলেন, সেরকম কোনো স্কোপ আমরা এখনো পাইনি। এরকম কি চিন্তা ভাবনা? হ্যাঁ, যদি আমরা পাই ভেবে আলোচনা করে নিশ্চয়ই করতে পারি। সামাজিক কাজ কেন করবো না, ভালো কাজও নিশ্চয়ই করবো, তবে অন কন্ডিশন আছে আমাদের এখানে। আমাদের শর্তটা হচ্ছে আমাদের এই সংস্থাটা সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল, কোনো রাজনৈতিক রং ব্যক্তিগত বাইরে করছে এখানে বন্ধুমহল একদম টোটালি অ্যাপলিটিক্যাল একটা অর্গানাইজেশন, রাজনীতির কোনো রং থাকবে না এখানে, আর ভেতরে রাজনীতি আলোচনা হবে না, এটা আমাদের অন প্রিন্সিপাল আমরা করা আছে। বাচ্চা ছেলে মেয়েদের জন্য আপনাদের কি কিছু পরিকল্পনা আছে, ছোট ছেলে মেয়েদের জন্য আর কিছু? আপনার বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ, কিছু পড়াশোনা প্রাইভেট পড়াবো, সেটাই আমি বলতে চাইছি। যারা দুস্থ গরিব ছেলে মেয়েরা আছে তাদের প্রাইভেট পড়াবার একটা সুযোগ করে দেওয়া, মানে যেখানে আমাদের কাছে কিছু কিছু এই জিনিসটা, এই সুযোগটা আগামী দিনে আসতে চলেছে, এখানেই হবে সেটা। পড়াশোনার এখানে মাস্টার আমাদের রেডি, যারা পড়াবেন তারা সব রেডি, বসার অ্যাকোমোডেশন রেডি হয়ে আছে, নির্বেট করেছি তৈরি আমরা এটা শুরু হতে চলেছে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা 5 থেকে 8 আপাতত, 5 থেকে 8ই যথেষ্ট। এর জন্য আপনার শিক্ষকরাও মানে রেডি হয়ে আছে। আপনারা এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কতটা আশাবাদী যে আপনাদের অবর্তমানে, আপনাদের তো বয়স হচ্ছে, কিছুটা কর্মক্ষমতা কমছে, এর ইয়ং জেনারেশন এটা কি ধরতে পারবে বলে? এইটা তো দুশ্চিন্তা আমাদের মাথায় আছে, এটা কি একদম ওভার কনফার্ম কিছু বলা যাবে না। তো আমরা তো আমরা যতটা পারছি এগিয়ে দিচ্ছি। এখন যারা ইয়াং ছেলে মেয়েরা আছে আমাদের সঙ্গে, আপনাদের সেক্রেটারি তো ইয়ং, ওরা বলবে নিশ্চয়ই। হ্যাঁ, ওটা বারবার চেঞ্জ হয়, এটা অসুবিধা নেই, কিন্তু আমরা প্রায় রেডি করে দিতে চাইছি যে তা এসে যেন সুন্দরভাবে এগুতে পারে। আপনাদের কি এরকম আছে মানে একবার একজন মানে সভাপতি হয়ে গেল আজীবন চলবে, বা সম্পাদক আজীবন চলবে, এরকম কোনো ব্যাপার নেই? অনেক জায়গায় এটা দেখা যায় কেউ পদ পেলে থাকতে চায় না। আমাদের এখানে মিটিং এ ঢুকে জিমে বসিয়ে সব মেম্বাররা এসে মতামত দিয়ে ঠিক হয়। পরিবর্তন হতেই পারে, হ্যাঁ, পরিবর্তন তো হবেই, মানে সম্পাদক সভাপতির নাম পরিবর্তন এবং ঠিক হওয়াটা উচিত, সবাই কি তৈরি করতে হবে। এছাড়া আমাদের প্রচারের মাধ্যমে যারা আকৃষ্ট আমাদের সঙ্গে যোগদান করে, আমরা তার জন্য ওনার গভীর আগ্রহে থাকবো। দেখা যাক, আমাদের তো নিশ্চয়ই অনেক দর্শক দেখবেন। আমরা আপনাদের বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা চাই আপনাদের যে বন্ধুমহল, বর্ধমান বন্ধুমহল এরকম
কাজে আরো আরো বেশি মানুষের উৎসাহিত হয়ে উপকারে এগিয়ে যাক, এইটুকুন আপনাদের সাফল্য কামনা করে আমাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।